এই যে ধানতেরাসের কথা আমরা এত শুনি, ধানতেরাসের পিছনে কিছু কি গল্প আছে? পৌরাণিক তো কাহিনী রয়েছে ধানতেরাসের পিছনে। কাহিনীটা বলতেই হয়, না বললে লোকের কাছে ক্লিয়ার হবে না। রাশি অনুযায়ী কোন রাশি ধনতেরাসের দিন কি কিনবে যার ফলে তার আর্থিক উন্নতি হবে? ঝাঁটা কেনা যেতে পারে। ঝাঁটা কেনার আবার অর্থ হচ্ছে, ঝাঁটা কিনলে বলা হয় যে ঋণ শোধ হবে। ঝাড়ু বা ঝাঁটা ঋণ শোধ করে, ওটা কিনলে ঋণ শোধ করে। নুন কিনে আনতে পারি আমি। নুন? ইয়েস, নুন আমার রান্নাঘরের লক্ষ্মী। নুন ছাড়া কোনো খাবার তুমি কি খেতে পারবে? আচ্ছা, এই যে কালী পুজোর যে রাত্রি, তার তো একটা বিশেষত্ব আছে। এই অমাবস্যার রাত্রিতে এমন কি ম্যানিফেস্টেশন আমাদের দর্শকরা করতে পারে? দীপাবলি আমাদের শেখায় অন্ধকার যতই কালো হোক, আপনার মনের একটু আলো তা সহজেই দূর করে দিতে পারে। তাই সকলকে জানাই শুভ দীপাবলি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনতেরাস আর দীপাবলির মধ্যে জ্যোতিষশাস্ত্রে কি কোনো সংযোগ আছে? এই দুই দিন কেন ধন লাভের জন্য অনেক বিশেষ? সোনা রূপো বা বিশেষ কিছু কি কিনলে আপনার জন্য সেটা শুভ হবে? রাশি অনুযায়ী আপনি ধনতেরাসে কি কিনে আনতে পারেন নিজের বাড়িতে? নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। আর আজকে আমাদের বিশেষ অতিথি অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি। দ্বিতীয়বার এসে কেমন লাগছে দাদা? দারুণ লাগছে। নমস্কার তোমাকে, শুভ বিজয়া। শুভ বিজয়া। খুব ভালো লাগছে। সামনেই কালী পুজো। সামনেই কালী পুজো। আর এই কালী পুজো আসলেই না কিরম ধানতেরাস আর দীপাবলির কথা খুব মনে পড়ে। আচ্ছা, এই যে ধানতেরাসের কথা আমরা এত শুনি, ধানতেরাসের পিছনে কিছু কি গল্প আছে? পৌরাণিক তো কাহিনী রয়েছে ধানতেরাসের পিছনে। কাহিনীটা বলতেই হয়, না বললে লোকের কাছে ক্লিয়ার হবে না। সুতরাং কাহিনীটা বলি, ছোট করে বলি। তো পৌরাণিক যুগে এক রাজা ছিলেন, তার নাম ছিল হেমা। হেমা। তো সেই রাজার রাজত্বে একদিন হঠাৎ করে আগের রাজ্যত্বের রাজা হংস তিনি শিকারে আসেন। আসার পর কোনো রকমভাবে সমস্যা তৈরি হয় এবং তিনি রাজার সঙ্গে মুলাকাত হয়ে যায়, সামনাসামনি দেখা হয়ে যায়। রাজা তখন পরের রাজ্যের রাজাকে নিজের বাড়িতে নিয়ে এসে অতিথি আপ্যায়ন করার চেষ্টা করেন, যতখানি তার সাধ্য ছিল তিনি করেন। সেই দিনই হেমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ছিল যে 16 বছর 4 দিনের মাথায় সর্পদংশনে ওই হেমার পুত্র সন্তান মারা যাবে। পডকাস্টের মাঝেই চলে আসলাম। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে। তাকে বিয়ে যেন না সে কখনোই করে 16 বছর 4 দিনের মাথাতে। তো এই কথা শুনে তিনি ভীত সন্ত্রস্ত হলেন এবং কি করলেন, তিনি তাকে যমুনা নদীর তীরে গিয়ে ব্রহ্মচর্য পালনের জন্য রেখে দিয়ে চলে এলেন। কিন্তু ভবির নিয়ম মানতেই হবে। সেই হংস রাজার কন্যা অপরূপ সুন্দরী, তিনি একদিন হঠাৎ করে সেই যমুনা নদীর তীরে ঘুরতে এলেন। হেমার পুত্র তাকে দেখে ভালোবেসে ফেললেন এবং তারা দুজনের সঙ্গে গান্ধর্ব বিবাহ করে ফেললেন। এই শুনে হেমা তো মারাত্মক গণ্ডগোলে পড়ে গেল। কারণ জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ছিল যে 16 বছর 4 দিনের মাথায় তার মৃত্যু হবে। অলরেডি তার 16 বছর বয়স, 4 দিন বাকি ছিল। তো সেই সময় কি করবে, পুত্রবধূকে তিনি যথারীতি বিভিন্ন রকম ভৎসনা করার চেষ্টা করলেন, কিন্তু পুত্রবধূ বললেন আমি ব্যাপারটা দেখছি বলে হেমা পুত্রবধূকে নিয়ে তার রাজ্যে এলেন। সেই দিন, যেদিন 4 দিন হবে, সেই দিন সেই হেমার ফুলশয্যা ছিল, হেমার ছেলের ফুলশয্যা ছিল। তো সেই রাত্রিবেলাতে হেমার যে পুত্রবধূ এবং ছেলে একটি ঘরের মধ্যে তারা ফুলশয্যা করছে এবং তার কাছে যেহেতু এটা আগে থেকে জানা ছিল যে এই ঘটনা 16 বছর 4 দিনের মাথায় ঘটবে, সে কি করেছে, তার সমস্ত খাজানা থেকে সমস্ত মণি রত্ন মাণিক্য দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রেখে প্রচুর প্রদীপ জ্বালিয়ে রেখেছে এবং যাতে হেমার পুত্র ঘুমিয়ে না পড়ে সে সুন্দর সুরেলা কণ্ঠায় গান গাইছে। ইন বিটুইন কি হলো, যমরাজ সে সাপের ছদ্মবেশে তার ঘরে ঢুকলো এবং ওই মণিমাণিক্যের যে ছটা, সেই মণিমাণিক্যের ছটাতে তার চোখ ধাঁধিয়ে গেল আর গান শুনে সে মোহিত হয়ে ঘুমিয়ে পড়ল। এইবার ঘটনাটা কি হলো, এইবার ঘটনা পরদিন সকাল যখন সূর্য উদয় হচ্ছে তখন সেই যমরাজের নিদ্রাভঙ্গ হলো এবং সে কামড়াতে উদ্যত হলো, দংশন করতে উদ্যত হলো। তখন হেমার পুত্রবধূ বুদ্ধি ছলে বলল যে আপনার তো 16 বছর 4 দিন হয়ে গেছে, তাহলে আপনি এখন কেন দংশাতে এসেছেন? এই বুদ্ধি শুনে যমরাজ খুশি হলো এবং যমরাজ খুশি হলে তাকে বর প্রদান করলো যে ওই দিন রাত্রিবেলা
যারা ওই দিয়া জ্বালাবে, আলোক ছটা জ্বালাবে বাড়ির মধ্যে যে কোনো, তাহলে অকাল মৃত্যু হবে না। সেই থেকে ধনতেরাসের দিন আমরা দেখবে আলো জ্বালাই, বিভিন্ন রকম আলো, প্রদীপের আলো, বিভিন্ন রকম আলো বাড়িতে, দিওয়ালির সময় আমরা লাইটিং করি বাড়িতে না। হ্যাঁ, তো এটারই তার পৌরাণিক কাহিনী যে ওই লাইট জ্বালিয়ে অকাল মৃত্যুকে রোধ করা। আর এই যে অর্নামেন্টস দিয়ে ঘরে সাজিয়ে রেখেছিল, এতে কুবের দেবতা খুশি হয়েছিল। তাহলে এই দিন যদি কুবেরের পুজো করে, তাহলে সে ধন সম্পত্তিতে তার পরিবার পরিপূর্ণ হয়ে যায়। সেই জন্য কুবের দেবতা বর দিল যে এই দিন যদি কোনো রকম জিনিস কেনা হয়, কোনো অলংকার কেনা হয়, কোনো জিনিস কেনা হয়, লোহা কাঁচের জিনিস নয়, বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যদি কেনা হয়, তাহলে এবং মণিমাণিক্য অলংকার যদি ঘরের মধ্যে থাকে, তাহলে ওটা ডবল হবে। সেই থেকেই ধনতেরাসের কনসেপশনটা প্রচলিত। এবং দেখবে এখন প্রত্যেক বাড়িতেই আমরা ধনতেরাস মানে কিছু না কিছু নতুন জিনিস আমরা কেনার চেষ্টা করি, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আমরা করার চেষ্টা করি। তো এই হচ্ছে কুবের, এবং সেই জন্য ধনতেরাসের দিন কুবেরের পুজো, লক্ষ্মীর পুজো, যমরাজের পুজো করা উচিত। আচ্ছা, গল্পটা শুনে মনে হলো মানে ধনতেরাসের দিন আমরা যে জিনিস কিনবো সেটা আমাদের ডাবল হয়ে যাবে। সেটাই কথিত, শাস্ত্রে কথিত আছে। কারণ মণিমাণিক্য কুবেরের সঙ্গে কানেক্টেড। আচ্ছা, আলো আমাদের অকাল মৃত্যু রোধ করবে। অলরেডি যমরাজ তাকে তো আশীর্বাদ বর দিয়ে দিয়েছে। তাহলে আমরা সেই দিন আলো লাইটিং করি, বাড়িতে লাইট জ্বালাই, প্রদীপ জ্বালাই, কখনো বিভিন্ন রকম মিনিচার লাইট লাগাই বাড়িতে, যাতে অন্ধকার না থাকে। তাহলে অন্ধকারের মতো তোমার জীবন হয়ে যাবে। সেই জন্য আমরা দিওয়ালি বা ধনতেরাসের দিন আমরা গোটা বাড়িতে আলোকসজ্জায় সজ্জিত করি। এটা হচ্ছে ধনতেরাসের পৌরাণিক কাহিনী। সেই থেকেই দেখবে সময় মোটামুটি সকলের বাড়িতে আলো জ্বালানো, প্রদীপ জ্বালানোর কনসেপশন, যার যেরকম সামর্থ্য। আমাকে মিনিচার দিয়ে গোটা বাড়ি সাজাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমি প্রদীপ জ্বালিয়েও আমার সেই জায়গাটা আমি পজিটিভিটি দিতে পারি। এটাই পৌরাণিক কাহিনী। কারণ লাইট আমাদের জীবনেতে এনলাইটেড করে, আমাদের জীবনকে পরিপূর্ণতা দেয়। তুমি যদি অন্ধকারের মধ্যে থাকো, তোমার এক সিকোয়েন্স তৈরি হবে। তুমি যদি আলোর মধ্যে আসো, তোমার সিকোয়েন্স চেঞ্জ হবে। তা তোমার জীবনের সিকোয়েন্স চেঞ্জ করাটা খুব দরকার। প্রত্যেকটা মুহূর্ত আমরা বাঁচতে চাই, আর সেই বাঁচার তাগিদে আমরা চাই ভালো থাকতে। সবসময় যে পয়সা ম্যাটার করে সেটা নয়, মানসিক শান্তিও দরকার। সেই জায়গা থেকে ধনতেরাসের কনসেপশন, কুবের দেবতার পুজো, লক্ষ্মীর পুজো। তুমি দেখবে দিওয়ালির দিন লক্ষ্মী পুজো হয় অনেক বাড়িতে, বহু বাড়িতেই লক্ষ্মী পুজো হয়, প্রচলিত রীতি আছে, লক্ষ্মী পুজো করে। আমরা সবাই পয়সার তাগিদেই করি যে আমি যদি লক্ষ্মী পুজোটা ভালো করে করি, আমি কিছু পয়সা রোজগার করবো, বা অনেক আমার সাফিসিয়েন্সি আসবে। সবসময় পাবো, কতখানি লাভ হবে, এটা না চিন্তা করে নিউট্রাল হয়ে করলে মনে হয় ভগবান দুহাত ভরে দেবে। এটা আমার ব্যক্তিগত কথা। সবসময় আমি কিছু করলে তার বেনিফিটেড হব, সে বেনিফিটটা না চিন্তা করে নিউট্রাল যদি করো, মা ভেবে করো, আমার মনে হয় অনেক সময় তুমি দেখবে অনেক সময় প্রি প্রেডিকশন লাগে না। ইনস্ট্যান্ট কিছু করলে সেই ইনস্ট্যান্ট তুমি সঙ্গে সঙ্গে প্রত্যুৎপন্নমতি বা ইনস্ট্যান্ট ইন্টেলিজেন্সির মাধ্যমে সেই কাজটা তুমি উদ্ধার করে বেরিয়ে যেতে পারো। কিন্তু অনেক প্ল্যান করে এসেছো, এই কাজটা করবো, ঠিক গুলিয়ে গেল, মাঝখানটা গিয়ে আটকে গেল কোনো অবস্ট্রাকলসের সম্মুখীন হলে। সুতরাং তোমার প্রত্যুৎপন্নমতি এবং তোমার ব্যক্তিসত্তার বহিঃপ্রকাশই তোমার জীবনের কিন্তু উন্নতির পথপ্রদর্শক। রাশি অনুযায়ী কোন রাশি ধনতেরাসের দিন কি কিনবে যার ফলে তার আর্থিক উন্নতি হবে? দেখো, মেষ রাশি তো 12টা আছে, প্রত্যেকটা 12টা রাশি অনুযায়ী মেষ রাশি ধরো। মেষ রাশিতে এই মুহূর্তে 7.5 চলছে, ফার্স্ট স্টেজ 7.5, শনি 7.5। তাহলে মেষ রাশির কালারটা কি? লাল কালার, রেড কালার, অ্যাগ্রেসিভ মেন্টালিটি মেষ রাশি, লিডিং কোয়ালিটি তার মধ্যে রয়েছে, লিড করার কোয়ালিটি রয়েছে। তো এই মেষ রাশির জাতক জাতিকা লক্ষ্মী গণেশের মূর্তি কিনতে পারে, লক্ষ্মী গণেশের মূর্তি কিনতে পারে। মূর্তি, ছোট মূর্তি, বড় নয়, সেটা জার্মান সিলভারের হতে পারে, সিলভারের হতে পারে, সোনার হতে পারে, যার যেরকম ক্যাপাসিটি সে কিনতে পারে। মাটিরও কিনে নিয়ে আসতে পারে। আমার ক্যাপাসিটি নেই, আমি মাটির কিনবো, কিন্তু তাকে আমি প্রতিষ্ঠা করে আমি তাকে পুজো আচ্ছা করবো। কিনে নিয়ে এসে আমি খেলামদুলির মতো রেখে দেবো না। আমি লক্ষ্মী গণেশের মূর্তি কিনতে পারি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাছ কিনতে পারে, রূপোর মাছ কিনতে পারে বৃষভ রাশির জাতক জাতিকা। বৃষভ রাশিকে আইডেন্টিফিকেশন করে হচ্ছে শুক্র, ভেনাস আমাদের প্রেম, ভেনাস আমাদের ল্যাবিস জীবন, লাক্সারি, ভেনাস আমাদের দেয়, শুক্র আমাদের দেয়। তাহলে আমরা সেই সময় আমরা একটা ওই ধনতেরাসের দিন আমরা একটা রূপোর মাছ কিনে নিয়ে আসতে পারি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কোনো ক্রিস্টালের কোনো রকম জিনিস কিনতে পারে। ক্রিস্টাল, কাঁচ নয় কিন্তু ক্রিস্টালের কোনো রকম জিনিস কিনতে পারে। অ্যাভেঞ্চার কিনতে পারে। গণেশ কিনতে পারে, পান্নার গণেশ কিনতে পারে। পান্নার গণেশ হয়, ছোট ছোট পান্নার গণেশ হয়, দেখবে পান্নার গণেশ কিনতে পারে। এবার ক্যাপাসিটি অনুযায়ী আমি একটা ব্রেসলেট কিনলাম, আমি ধনতেরাসের দিন হাতে পড়লাম, আমি গ্রিন অ্যাভেঞ্চার কিনলাম, গ্রিন অ্যাভেঞ্চার আমি হাতে পড়লাম। বুধ হচ্ছে সবুজ, গ্রিন অ্যাভেঞ্চার আমি ইউজ করতে পারি, বা আমি পান্নার গণেশ কিনতে পারি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো কর্কট রাশির অর্ধচন্দ্রের কোনো রূপোর জিনিস, আর্ধেক চাঁদ, অর্ধচন্দ্র, সেটা তুমি গলায় লকেট করেও পড়তে পারো। তুমি যদি ধনতেরাসের দিন কিনলে একটা অর্ধচন্দ্র আগের দিন থেকে তোমাকে রূপোর দোকানে বলে দিতে হবে, সে বানিয়ে রাখবে। তুমি রূপোর চেন দিয়ে তুমি অর্ধচন্দ্র, আর্ধেক চাঁদ, পুরো চাঁদ নয়, ফুল মুন না,
অর্ধেক চাঁদ, অর্ধচন্দ্র তুমি গলায় ধারণ করতে পারো এই ধনতেরাসের দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ওং শাইন, ওং 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 ওটাও রূপোর কিনতে পারে, হুম। পেতলের কিনতে পারে, সোনার কিনতে পারে, যার যেরকম এফিসিয়েন্সি, সোনার কিনতে যে পারে, কোনো ধাতু। যে কোনো ধাতুর কিনতে পারে, লোহা ছাড়া হুম। কিনতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কন্যা রাশিতে ওং শাইন, আমি তো রবির জন্য বললাম, সিংহ রাশির জন্য বললাম। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আধখানা যে কি বলবো অর্ধ সূর্যের, যে সূর্য উদিত হচ্ছে, যেমন সূর্য উঠছে, যেমন আধখানা চাঁদ বললাম কর্কট রাশিতে, কন্যা রাশিতে বলবো সূর্য উঠছে, হুম। উদীয়মান সূর্য, এরম কোনো সিম্বল কিনতে পারে। সেটাও যদি রূপোর হয় অতি উত্তম, যদি রূপোর হয় অতি উত্তম। বাহ। মানে পুরো সূর্য না, ফুল সান না, না। উদীয়মান সূর্য, উদীয়মান ছোট্ট সূর্য। হালকা সূর্য, সেই অর্ধেক হুম। সূর্য কিনতে পারে, রূপোর কিনতে পারে, পেতলের কিনতে পারে। এরপর তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো তুলা রাশির জাতিকাদের স্ফটিক কিনতে পারে, স্ফটিকের মালা, স্ফটিকের মালা, হ্যাঁ। তুলা রাশির ক্ষেত্রে মারাত্মক এফেক্ট পাবে তুলা রাশির জাতক জাতিকাদের। স্ফটিকের মালা বা স্ফটিকের কোনো ব্রেসলেট, এই ধরনের জিনিস কিনতে পারে। মঙ্গলের যারা স্করপিও, বৃশ্চিক রাশি, তারা রূপোর খাঁড়া বাড়িতে নিয়ে এসে লাগাতে পারে এই ধনতেরাসের দিন। রূপোর খাঁড়া, ছোট্ট রূপোর খাঁড়া, ছোট পাওয়া যায় দোকানে, রূপোর খাঁড়া দেখবে, ছোট রূপোর খাঁড়া। এই ছোট রূপোর খাঁড়া নিয়ে এসে বাস্তুর মেন এন্ট্রেন্সের কাছে সেটা যদি লাগিয়ে দেয়, তার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। ছোট্ট রূপোর খাঁড়া, হুম। মারাত্মক জিনিস, খুব সামান্য জিনিস, কিন্তু এর মধ্যে নিগুড় রহস্য লুকিয়ে রয়েছে। যাদের স্যাজিটোরিয়াস, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সরস্বতীর মূর্তি কিনে নিয়ে আসতে পারে, সরস্বতীর মূর্তি, বা আমার যদি কোনো গুরু থাকে সেই গুরুর ছবি আমি গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে আমি সেদিন নিয়ে আসতে পারি বাড়িতে, গুরুর ছবি। বা আমি কোনো কাঠের জিনিসও কিনতে পারি, উডেন কাঠের জিনিস আমি কিনতে পারি। বা আমার যে গুরু, সেই গুরুর ছবি, প্রত্যেকের জীবনে কেউ দীক্ষাগুরু থাকে, কেউ শিক্ষাগুরু থাকে, আমার কেউ নেই, আমার মা বাবা আছে, তাহলে মা বাবার ছবি রাখবো। মা বাবার থেকে তো বেশি বড় গুরু কেউ হয় না, প্রথম মা বাবা, তারাই প্রথম গুরু, তারাই আমাদের জীবনটাকে নিয়ে যায়, তারপর শিক্ষাগুরু, তারপর দীক্ষাগুরু আসে জীবনেতে। তাহলে মা বাবার ছবিও আমি রাখতে পারি গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে, পুরো ফ্যামিলি পিকচার আমি বাঁধিয়ে রাখতে পারি, তাতে আমিও থাকতে পারি। স্যাজিটোরিয়াসের ক্ষেত্রে বলবো ক্যাপ্রিকন, মকর রাশির জাতক জাতিকারা হচ্ছে, মকর রাশি হচ্ছে শনির কানেকশন, স্যাটার্নের কম্বিনেশন। স্যাটার্ন মানে হচ্ছে লোহার জিনিস তো আমি কিনতে পারবো না, তাহলে এখানে মঙ্গল কিন্তু উচ্চস্থ অবস্থায়, ক্যাপ্রিকনে মঙ্গল কিন্তু খুব পাওয়ারফুল। তাহলে মঙ্গল ওরিয়েন্টেড কোনো জিনিস যেটা লাল রঙের হতে পারে, ধরুন আমি কোনো পেন্ট করতে চাই বাড়িতে, আমি লাল রঙের কোনো জিনিস কিনে নিয়ে এলাম, আমি বাড়িতে নিয়ে আসতে পারি। কোনো রকম ধরুন একটা ঘন্টা কিনে নিয়ে এলাম, পেতলের ঘন্টা নিয়ে এলাম, পেতলের ঘন্টাও কিন্তু দেখবেন হলদে লাল কালারের কম্বিনেশনে মিক্স আপ করা। আমি পারলাম না, আমি লাল রঙের একটা ডিবে কিনে নিয়ে আসবো, একটা কৌটো কিনে নিয়ে আসবো দোকান থেকে, যে কোনো লাল রঙের একটা বস্তু আমি বাড়িতে কিনে নিয়ে আসবো, এবং সেটা আমি ইউজ করব না, সেটা আমার ঠাকুরের স্থানে রেখে দেবো, ধনতেরাসের দিন কিনেছি বলে। ঠিক আছে। অ্যাকোয়ারিয়াস, কুম্ভ রাশির যে স্ট্রাকচার সেটা হচ্ছে একটা কলসির মতো। তাহলে আমি ওই দিন, এখন তো উঠে গেছে পেতলের কলসি, আমি ছোট একটা পেতলের কলসি নিয়ে আসতে পারি, আমি আম্রপল্লব কিনে নিয়ে আসতে পারি, আম্রপল্লব, পেতলের আম্রপল্লব পাওয়া যায়, আমি বাড়িতে আম্রপল্লব কিনে নিয়ে আসতে পারি। মারাত্মক এফেক্ট হবে, মারাত্মক পজিটিভিটি হবে। চলে আসবো মীন রাশি হচ্ছে বৃহস্পতির একটা কানেকশন, বৃহস্পতি ওরিয়েন্টেড একটা জায়গা। বৃহস্পতি ওরিয়েন্টেড হলে আমি একটা ওখানে শ্বেত শুভ্র গণেশের মূর্তি নিয়ে আসতে পারি কিনে, সেটা যদি স্ফটিকের হয় অতি উত্তম। স্ফটিকের গণেশের মূর্তি পাওয়া যায়, হ্যাঁ, স্ফটিকের গণেশ আমি বাড়িতে প্রতিষ্ঠা করতে পারি, আমি ওই দিন নিয়ে এসে বাড়িতে রাখতে পারি। তাহলে এই ধনতেরাসের দিন এই জিনিসগুলো আমরা কিনতে পারি। এছাড়াও তো আনুষঙ্গিক অনেক কিছু রয়েছে, ঝাঁটা কেনা যেতে পারে। ঝাঁটা কেনার আবার অর্থ হচ্ছে, ঝাঁটা কিনলে বলা হয় যে ঋণ শোধ হবে। ঝাড়ু বা ঝাঁটা ঋণ শোধ করে, ওটা কিনলে ঋণ শোধ করে। নুন কিনে আনতে পারি আমি, ইয়েস, নুন আমার রান্নাঘরের লক্ষ্মী। নুন ছাড়া কোনো খাবার তুমি কি খেতে পারবে? না। আলো না খেতে পারবে? তাহলে নুন কিন্তু প্রত্যেক জায়গাতে, প্রত্যেক খাবারেতেই ইউজ হয়। তাহলে নুন তোমার জীবনের সঙ্গে কিন্তু প্রত্যেকটা প্রাত্যহিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে তুমি নুনের নতুন প্যাকেট তোমাকে কিনে নিয়ে আসতে হবে। রান্নাঘরে যে নুন আছে ওই নুন হবে না, ধনতেরাসের দিন আমি নুন কিনে নিয়ে আসবো, কিন্তু নতুন প্যাকেট কিনে নিয়ে আসবো। আমার ক্যাপাসিটি অনুযায়ী আমাকে রূপোর মাছ কিনতে হবে, আমি রূপোর মাছ কিনতে পারছি না, আমার কাছে পয়সা নেই, আমি এক প্যাকেট নুন কিনে নিয়ে আসবো, তাতেই হবে। সহজলভ্য একদম, মানুষের হাতের মধ্যে 10 টাকা 15 টাকার মধ্যেও আপনি ভাগ্য উন্নতি করতে পারবেন। যে প্রচুর পয়সা, সে তো উন্নতি করছেই, আপনিও ছোটখাটো দিয়ে উন্নতি করার চেষ্টা করুন।
সবসময় এত বড় জিনিস করলেই যে আমার ভাগ্য উন্নতি হয়ে যাবে, ভাগ্যে যদি আপনার থাকে সেটা আপনি পাবেনই। কিন্তু তার জন্য আপনার কর্ম এবং ভাগ্যকে সাথ দিতে হবে। ভাগ্যের সাথ মানে অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক পথপ্রদর্শক, যদি আপনি তাকে কাউকে মেন্টর হিসেবে মানেন বা বোঝেন যে এই লোকটি আমাকে জীবনের পথ দেখাতে পারে। সে আপনার ভাগ্য চেঞ্জ করতে পারবে না। স্বয়ং ঈশ্বরেরও ক্ষমতা নেই। কিন্তু আপনার obstacles গুলো যে টাইমে হচ্ছে সঠিক প্রতিকার প্রতিবিধান যদি আপনার করেন, সেই টাইমটা আপনি উতরে যাবেন, পার হয়ে যাবেন। সেটাই হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার, একজন মেন্টরের কাজ। আমি ভাগ্য চেঞ্জ করিয়ে দিতে পারব না। আপনার কপালে থাকতে হবে গভর্নমেন্ট সার্ভিস। তবে আপনি গভর্নমেন্ট সার্ভিস পাবেন। আমি স্টোন পড়ালে আপনি গভর্নমেন্ট সার্ভিস পাবেন না। এবার গভর্নমেন্ট সার্ভিসের যোগ রয়েছে, আমি পাচ্ছি না, কেন পাচ্ছি না সেই জায়গাটা যদি আমরা আইডেন্টিফাই করে একটু নাড়িয়ে দিতে পারি, তার মধ্যে অনেক কিছু আছে। জেমোলজি আছে, জেমস্টোন আছে, কালার থেরাপি আছে, মন্ত্র চ্যান্টিং আছে, ঠাকুর পুজোর পদ্ধতি রয়েছে। আপনার ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতাকে আমি প্রাণপণ মনকে সঁপে দিন। নিউমেরোলজি রয়েছে, সংখ্যাতত্ত্ব রয়েছে। অ্যাকর্ডিং টু আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি করবেন। এবং মানুষ ভালো রয়েছে, মানুষ ভালো রয়েছে। দীর্ঘদিন ধরে আমি তো আমার অ্যাস্ট্রোলজি জীবনটা আমার ১৭ বছরের আমি অ্যাস্ট্রোলজি করছি। তো এই ১৭ বছরের অ্যাস্ট্রোলজি জীবনে তো আমি প্রচুর লোককে দেখেছি। হয়েছে মানুষের। এবার এই সাবজেক্টটা অকাল সায়েন্স, অফবিট প্রফেশন। এখানে আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনি প্রথম থেকেই যদি সন্দিগ্ধ মন নিয়ে কোনো কিছু করেন, সেই কাজে সফলতা আসে না। সেটা আপনার কর্মক্ষেত্রেই হোক, সেটা আপনি কোনো ডাক্তার দেখাতে গেলে হোক, সেটা অ্যাস্ট্রোলজারের কাছে আসা হোক। যদি আপনার মনের মধ্যে সবসময় ইন্টারোগেটিভ সাইন থাকে, খুঁতখুঁতানি থাকে, তাহলে আপনি সেই জায়গা থেকে কখনোই নিজেকে রেকটিফাই করতে পারবেন না। আপনাকে সঁপে দিতে হবে, সমর্পণ করতে হবে। এই সমর্পণ যখন বললাম, তখন তুমি নিশ্চয়ই জানো সমর্পণের একটা খুব ভালো গল্প আছে। রামকৃষ্ণ আর গিরিশচন্দ্র ঘোষ, যাদের স্টার থিয়েটার ছিল গিরিশচন্দ্র ঘোষের। তো এই গিরিশচন্দ্র ঘোষ মদ খেয়ে এসেছে রামকৃষ্ণদেবের কাছে। রামকৃষ্ণদেবের কাছে মদ খেয়ে গেছে। তো রামকৃষ্ণ বলছে, বাবা তুই মদ খেয়ে এলি? বলে, আমি তো ছাড়তে পারছি না ঠাকুর, আমি ছাড়বো কি করে? বলে, আজ মদের বোতলটা নিয়ে আয়। এবার তো বিভীষিকা ভয় পেয়ে গেছে যে আমি মদের বোতলটা নিয়ে যাবো, এই রে মদের বোতল নিয়ে ঠাকুর কি করবে? তো মদের বোতলটা নিয়ে যাওয়ার পর ঠাকুর কালীর কাছে এটা বললো, তুই সমর্পণ করে দে। যেদিন থেকে ওই স্টার থিয়েটারের মালিক সমর্পণ করলো, গিরিশ ঘোষ সমর্পণ করলো, সেদিন থেকে সে মদ ছেড়ে দিল। এই মদ তার সব নেশাগুলোই ছিল, মদ মেয়ে ছেলে সব নেশাই ছিল, কিন্তু সবগুলোই ঠাকুরের কাছে সে সমর্পণ করার পর তার জীবনে সব নেশাগুলো চলে যায় এবং পরবর্তীকালে সে বিবেকানন্দের গুরু ভাই। মানে তোমাকে সমর্পণটা করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। যে টপিকেই হোক, যে জায়গাতেই হোক, তোমাকে বিশ্বাস রাখতে হবে। আমি বিশ্বাস নেই, আমি ওপর বিশ্বাস করছি, হবে না কাজ। আপনাকে সঁপে দিতে হবে, সমর্পণ করে দিন। আচ্ছা, এই যে কালী পুজোর যে রাত্রি, তার তো একটা বিশেষত্ব আছে। এই একদম। আমাবস্যার রাত্রিতে এমন কি ম্যানিফেস্টেশন আমাদের দর্শকরা করতে পারে? ম্যানিফেস্টেশন করতে পারে। দেখো, প্রথম কথা হচ্ছে ম্যানিফেস্টেশনের অনেক পদ্ধতি রয়েছে। এবার একেকজনের কাছে এক রকম পদ্ধতি কানেক্টেড হয়ে রয়েছে। কালীপুজোর রাত্রে, কালীপুজো সম্পর্কে একটু বলে নিই। একদম। কালীপুজো সম্পর্কে, কালীপুজোটা হচ্ছে ১৭৭৭ খ্রিস্টাব্দে কাশীনাথ দ্বারা রচিত এক গ্রন্থেতে কালীপুজোর একটা উল্লেখ রয়েছে। তারপর মধ্যযুগে কালীপুজোর প্রচার তো ছিলই। নবদ্বীপের তন্ত্র সাধক কৃষ্ণচন্দ্র আগমবাগী সেই কালীপুজোকে মূর্তিরূপী পুজো প্রথম আমাদের এই জায়গায় করেন। তারপর রাজা কৃষ্ণচন্দ্র সেটাকে প্রচার করেন এবং ঊনবিংশ শতাব্দীতে সেটা আমাদের যে জমিদার প্রথা, সেই জমিদার প্রথার হাত ধরে কালীপুজো প্রধান পুজো হয়ে ওঠে। এটাই হচ্ছে কালীপুজোর মাহাত্ম্য। এবার কালীর মধ্যে বিভিন্ন রকম রূপ রয়েছে। মা কালী রয়েছেন, চামুণ্ডা কালী রয়েছেন, গুহ্য কালী রয়েছেন, ভদ্র কালী রয়েছেন, দক্ষিণা কালী রয়েছেন। কালীর অনেক রকম রূপ, এক একটা রূপের এক একটা মাহাত্ম্য রয়েছে কালীর। এবার এই কালী পুজোর দিন ম্যানিফেস্টেশন তো ডেফিনেটলি আমরা প্রত্যেকেই করতে চাই এবং আমরা কালী পুজোর দিন, এই অমাবস্যার দিন অনেক গুহ্য কর্ম হয়। অনেক মানে তন্ত্রের অনেক রকম কাজকর্ম করা হয়। গুহ্য কালীর পুজো কিন্তু তন্ত্রের মাধ্যমেই করা হয়। গুহ্য কালীর যে পুজো, সেটা তন্ত্রশাস্ত্রে যারা তান্ত্রিক, তারা এই কালী পুজোর দিন, অমাবস্যার দিন অনেক রকম গুপ্ত কাজ, গুপ্ত ক্রিয়া করে। তো এই কালী পুজোর দিন আমরা ম্যানিফেস্ট করতে পারি। ২-৩টে ম্যানিফেস্টেশন আমি বলবো। প্রথম ম্যানিফেস্টেশন, আমাদের আগে আমরা জানবো আমাদের ফিউচার কোনটা। আমাদের বডিতে ফিউচারের পার্ট হচ্ছে আমাদের ডান দিকটা, আর পাস্টের পার্ট হচ্ছে আমাদের বাঁ দিকটা। তাহলে এটা বোধহয় ইউটিউবে আজ পর্যন্ত কেউ বলেনি। ফিউচারের পার্ট হচ্ছে আমাদের ডান দিক, মানে আমাদের এই পোর্শনটা হচ্ছে ফিউচার, আমার ডান দিক এটা, আর বাঁ দিকটা হচ্ছে আমাদের পাস্ট। তাহলে এবার আমরা প্রেজেন্টটাকে আনবো কি করে? তাহলে দুটো হাতকে আমরা একসঙ্গে জোড়ো করে যে নমস্কার পদ্ধতি রয়েছে, তাহলে আমরা প্রেজেন্ট, তাহলে আমরা ইনস্ট্যান্ট চাই কি, ভগবান আজকে যেন যাচ্ছি, হাত জোড়ো করে বলি তুমি আমাকে দেখো, রাস্তায় যেন কোনো রকম বিপদ না হয়। আমার সন্তানটা বেরোলো, ভগবান নমস্কার। আমরা বেরোইয়েই নমস্কার, কখনো আমরা এরমভাবে নমস্কার করি, কখনো হাত জোড়ো করে নমস্কার করি। এই হাত জোড়ো করার মাধ্যমে আমরা প্রেজেন্টকে ম্যানিফেস্ট করতে পারি।
প্রেজেন্টকে কী করে ম্যানিফেস্ট করব? আমি আমার জীবনে ধরো কোনো কিছু প্রাপ্তি আমার আটকে রয়েছে, সেই প্রাপ্তি আটকে রাখার জন্য, আটকে যাতে না থাকে, আমি কালী পুজোর দিন রাত্রিবেলা একটা পার্টিকুলার টাইম, একটা পার্টিকুলার আসন, একটা পার্টিকুলার দিক, সেই দিকটা অবশ্যই উত্তর দিকে মুখ, একটা আসন মানে একটা লাল আসন, যে কোনো ঠাকুরের অবয়ব, আমার ঠাকুর নেই, আমি মায়ের অবয়ব চোখের সামনে ভাসাবো, সেই মায়ের অবয়ব নিয়ে আমি আমার ম্যানিফেস্টেশন চালু করব। ম্যানিফেস্টেশন আমি হাত দুটো করে বারবার আমি এরকম তালির মধ্যে মারবো এবং মেরে আমার ম্যানিফেস্টেশন, আমার যেটা মনের ইচ্ছা আমি সেই সেটা ম্যানিফেস্ট করব। মানে মনে 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 ভাববো মনে আর আমি এটা ভাববো, করব। আমি মায়ের অবয়ব চিন্তা করব। মায়ের অবয়ব চিন্তা করতে, করতে আমি ম্যানিফেস্ট করব। কারণ আমি বললাম পাস্ট আর ফিউচার একসঙ্গে মিলে প্রেজেন্ট হয়ে গেল। তাহলে আমার বর্তমান যুগে আমার যেটা চাই, যে চাহিদাটা আমি ফুলফিল করতে চাইছি, তাহলে আমার পাস্ট ফিউচারকে একসঙ্গে করলে দুটো হাতকে একসঙ্গে লাগাবো, লাগিয়ে তালি মারবো, মেরে আমি ম্যানিফেস্টেশন করব। একেকজনের এক এক রকম পদ্ধতি। আমি এটা বিশ্বাসী, আমি নিজে করি, আমার যারা ক্লায়েন্ট আছে তাদেরকেও আমি করাই। এছাড়াও আমি আরেকটা ম্যানিফেস্টেশন তোমাদের বলি, এছাড়াও আমরা আরেকটা ম্যানিফেস্টেশন করব। আমার যে কোনো জিনিসের চাহিদা, ধরো আমি আমার একটা ভালো বাড়ি হতে চাই, তাহলে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি আমার নিজেকে গ্র্যাটিটিউড স্বীকার করব, আমি কৃতজ্ঞতা স্বীকার করব যে ভগবানের কাছে, ভাই যে আমাকে মানুষ জন্ম দিয়েছো, আমি কৃতজ্ঞ তোমার কাছে। সেই জন্য আমরা একটা চোখের সামনে দুটো হাতের তালু আমি রাখবো, রেখে বলবো করাগ্গে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা, প্রভাতে চ কর দর্শনম। আমি কর দর্শন করলাম, প্রভাতে আমার কর দর্শন করলাম, আমি চুম্বন করবো হাতকে, চুম্বন করে চোখ বুজিয়ে 2 মিনিট আমার যেটা মনের ইচ্ছা বা মনের বাসনা আমি ভগবানের কাছে সমর্পণ করব, এবং উইথ গ্র্যাটিটিউড, আমার কৃতজ্ঞতা জানিয়ে যে আমি কৃতজ্ঞ তোমার আমার মানুষ জন্ম, এবং আমি এটা পেলে আমার জীবনে ভালো হয়, এটা আমার যদি জীবনে ফিরে আসে আমি আনন্দিত থাকব, এবং আমি প্রত্যেকটা মুহূর্তে আমি বলবো আমি খুশি। এর আরেকটা ম্যানিফেস্টেশন আমি তোমাকে দেখাচ্ছি। প্রত্যেক আমার 4-5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমি সকালবেলা ঘুম থেকে উঠবো বা দুপুরবেলা, আমি কালী পুজোর দিন রাত্রিবেলা যখন আমি সময় পাবো, বিশেষ করে এই কালী পুজোর দিন রাত্রিবেলা, আমি প্রত্যেকটা সময় বলবো, আমি মাথায় এরম হাত দেবো, 3 বার মারবো, 1 2 3, ওং লক্ষ্মী দেব্যই নমঃ, ওম ওং লক্ষ্মী লক্ষ্মী দেব্যই দেব্যাই নমঃ, নমঃ। ওং লক্ষ্মী দেব্যই নমঃ। আমি এখানে মারবো ওং অষ্টলক্ষ্মী চ বিদ্মহে ভাগ্যলক্ষ্মী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। আমি এখানে মারবো ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত্রাহিমাং দেবী মহালক্ষ্মী দেব্যই নমস্তুতে। ঠিক আছে, আমি মাথায় হাত দেবো ওং লক্ষ্মী দেব্যই নমঃ। তাহলে আমার যে অন্তরাত্মা, যে চেতনা, সেই চেতনার উপলব্ধিকে কণ্ঠ থেকে আমার আজ্ঞাচক্রে পৌঁছানোটাই হচ্ছে আমার ম্যানিফেস্টেশন। আমার কণ্ঠ, আমার বাকশক্তি, সেটাকে পৌঁছতে হবে কোথায়? আমাদের মাথায়। মাথাকে কন্ট্রোল করছে কে? স্যাটার্ন, শনি দেবতা। তাহলে আমাদের ম্যাক্সিমাম চাহিদা কী থাকে? আমাদের লক্ষ্মীর চাহিদা থাকে। এবার লক্ষ্মীকে তারামার রূপেও পুজো করা হয়, তারামাকে লক্ষ্মী রূপে পুজো করা হয়। লক্ষ্মীর আরেকটা রূপ তারামা। তারামা হচ্ছে দ্বিতীয় দশমহাবিদ্যার একটা বিদ্যা, এবং কালী হচ্ছে প্রথম বিদ্যা। তাহলে কালী পুজোর রাত্রিবেলা আমরা লক্ষ্মীর যদি আরাধনা করি, এইভাবে ম্যানিফেস্ট করে আমার মনের ব্যক্তিসত্তার যদি বহিঃপ্রকাশ করতে চাই, আমার কণ্ঠ থেকে আমার আজ্ঞাচক্র এবং আমার সহস্র চক্রকে যদি উদ্বুদ্ধ করতে পারি, আমি আমার ম্যানিফেস্টেশনে ফুলফিলমেন্ট পেলাম, এবং আমি আমার ডেস্টিনি বা আমার যেটা চাহিদা আমি সেটা চার্জ করলাম। আমার শুনেই এত ভালো লাগছে, কারণ এর জন্য তো কোনো অর্থ লাগে না। অর্থ লাগে না, করে দেখুন। আপনি যখনই এটা করবেন একাগ্র চিত্রে করতে হবে। একাগ্র চিত্রের একটা কথা আছে, আপনি যদি একাগ্র চিত্রে না করেন তাহলে কিন্তু আপনার জীবনের লক্ষ্যভ্রষ্ট হলো। আপনি যেটাই করুন 2 মিনিট করুন, কিন্তু একাগ্র চিত্রে করুন। তাই বিবেকানন্দ একটা কথা খুব ভালো বলেছিলেন যে আমি পাঁচিলের ওপারটা দেখে এসেছি, তোমাদের সঙ্গে থাকবো বলে আমি ঝাঁপ মারিনি। তাহলে আমি দেখে নিয়েছি, আমার জীবনটা আমি দেখেছি, আমি জীবনটা জানি যে আগুনে হাত দিলে আগুনে হাত পুড়বে। তাহলে আমার ইন্দ্রিয় শক্তি আছে বলেই আমি বুঝতে পারলাম যে আগুনে হাত দিলে আগুনে হাত পুড়বে। তাহলে ভগবানের অবয়ব নিয়ে আমরা সবাই চিন্তা করি। আমাকে যদি বলে যে লক্ষ্মী ঠাকুরটা কালী ঠাকুর, মা বাবা প্রথম থেকেই বলেছে এটা লক্ষ্মী ঠাকুর, এটা কালী ঠাকুর, এটা সরস্বতী ঠাকুর, এটা শিব। যদি আজ শিবকে কালী বলতো, তাহলে আপনি তো ছোটবেলা থেকে ওটাই শিখতেন। একে যদি বি বলা হতো, বি বলে শেখানো হতো, এ বি সি ডি আলফাবেটটা যদি এ না হতো, যদি আপনাকে বি বলতো, তাহলে আপনি তো বিই জানতেন। তাহলে বংশ পরম্পরায় বাবা মাও পুজো করেছে, ছেলেও পুজো করছে, আবার কেউ ভয়ে পুজো করছে, আবার কেউ বিপদে পড়লে পুজো করছে। তাহলে এই বিপদে পড়ে পুজো করাটা যাবে না। আপনাকে সচেতনতার সঙ্গে নিজেকে নিউট্রালাইজ করে সঁপে দিতে হবে। আপনি পাবেন, আপনার যেটুকুন প্রাপ্য আপনার জীবনে আছে সেটা আপনি পাবেন, খালি হাত যাবেন না। ম্যানিফেস্টেশন করুন, নিজেকে একাত্মা করুন, কিছুটা ভক্তি ভরে নিজের জন্য 24 ঘন্টার মধ্যে 2 মিনিট সময় দিন। কিন্তু দিন 24 আওয়ার্স, 24 ঘন্টা। আমরা যতই ব্যস্ত থাকি, খাওয়া ভুলে যাচ্ছি, জামা কাপড় পরা ভুলে যাচ্ছি, বলছি না তো। ঠাকুর যখন প্রবলেম হচ্ছে আমি তখন ঠাকুরের কাছে যাচ্ছি।
বহু লোক ঠাকুর পুজো করেন, কিন্তু ম্যাক্সিমাম লোক, অনেক লোক, আমি এত ব্যস্ত, আমি মন্ত্র চান্ত করতে পারবো না। মন্ত্র আমাদের বডিতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এবং এই কালী পুজোর দিন রাত্রির একটা খুব ভাইটাল মন্ত্রটা হচ্ছে ওম ক্লিং 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 হুং হুং রিং রিং দক্ষিণা কালিকাই ক্লিং 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 হুং হুং রিং রিং সোহা। মন্ত্রটা আবার বলছি, ক্রিং 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 হুং হুং রিং রিং দক্ষিণা কালিকাই ক্রিং 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 হুং হুং রিং রিং সোহা। 108 বার চ্যান্ট করুন। গোলাপের এই পদ্মবীজের মালায় চ্যান্ট করতে পারেন, রুদ্রাক্ষের মালায় চ্যান্ট করতে পারেন। কালিকা ওই বিদ্মহে শ্মশানবাসিনী ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ, এই মন্ত্র আপনি চ্যান্ট করতে পারেন প্রত্যেক দিন। কালী পুজোর রাত্রিতে বেশি করে যদি পারেন, বেশি করে করতে পারেন। আমরা সকলেই পুজো করি। পুজো মানে আমি বিরাট মন্ত্র উচ্চারণ করে পুজো করব, তাতেই আমাকে ভগবান সন্তুষ্ট হয়ে আমাকে আশীর্বাদ দিয়ে দেবে, এটা কিন্তু ব্যাপার নয়। আপনাকে আবারও বললাম, যেটা করবেন চোখ বুজিয়ে বসে করুন, মন্ত্র না জানলেও হবে। একটা লাল ফুল দিয়ে পায়ে দিয়ে দিন, বাতাসা থাকলে বাতাসা দিয়ে পুজো দিন। আপনাকে এত থালা ভর্তি করে মিষ্টি দিতে হবে না। যখন আপনার বাড়িতে অতিথি আসে, আপনি যদি এক থালা মিষ্টি দিয়ে তার সঙ্গে কথা না বলেন, তাহলে সেই অতিথি কি মিষ্টিটা খেতে পারবে? তার গলগ্রহ হয়ে থাকবে, সে না পারবে খেতে, না পারবে ওটা দেখতে। ভিতর থেকে যাতে আসে। আপনি বাতাসা জল দিন, কিন্তু আন্তরিকতা দিয়ে সঙ্গে করুন, আন্তরিকতার সঙ্গে করুন। সে স্যাটিসফাই, সে খেতে আসে না, মা তারা খাওয়ার জন্য আসেন না, আপনার কথা শোনার জন্য আসছেন না। আপনি একাত্মা হয়ে করুন। এত ফল দিয়ে, অনেক ফলের দাম আমি কিনতে পারছি না। আর দেখবেন যখন আমরা ফল কিনি, সবাই নয়, ফল কিনি আমরা, যখন বাচ্চার জন্য ফল কিনি, সব থেকে ভালো আপেলটা কিনি, আর ঠিক পুজোর জন্য 80 টাকা কেজি আপেল বা কম পয়সার আপেল পোকা হয়ে গেছে দিয়ে ওটাই দিয়ে দেয় 1 কেজি। আপনাকেও দেখতে হবে, আপনি যেরকম ইনভেস্ট করবেন সেরকম তো রিটার্ন পাবেন। আপনাকে তো ইনভেস্টমেন্ট করতে হবে, নাহলে আপনি রিটার্ন পাবেন কি করে? আমি শুধু দাও 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 করলে তো হবে না। মূল তো ভক্তি। সে তো আপনার ইনভেস্টমেন্ট, আপনার ভক্তি। আপনি ভক্তি দিয়ে নিজেকে নিয়োজিত করুন, মা দুহাত ভরে দেবে। আপনার যেটুকুন প্রাপ্য আপনি পাবেন। সকলের পুজো খুব ভালো কাটুক, এটাই কামনা করি। একদম সকলকে ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। দীপাবলিতে ভালো কাটুক। প্রীতির সাথে যোগাযোগ করতে হলে বা অ্যাস্ট্রোবুকের কোনো গেস্টের সাথে যোগাযোগ করতে হলে নিচের দেওয়া নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। আর হ্যাঁ, আপনারা তো ভুলেই যাচ্ছেন প্রীতিকে কমেন্ট করতে যে আপনারা কী ধরনের পডকাস্ট দেখতে চাইছেন।